বাংলাসেট.com ভিডিও টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনা দ্বাদশ শ্রেণীর পাঠ্য ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের মূল আলোচনার বিষয় হলো ধ্বনি। সব ধ্বনি নয়, আমরা কথা বলার সময় যে ধ্বনি উচ্চারণ করি সেই বাকধ্বনি হলো ধ্বনিতত্ত্বের প্রধান আলোচ্য বিষয়। হাঁচি, কাশি প্রভৃতি শব্দ কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচনার মধ্যে পড়ে না। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ভাষাবিজ্ঞানের দুটি শাখা ধ্বনি নিয়ে আলোচনা করে, সেগুলি হলো ধ্বনিবিজ্ঞান এবং ধ্বনিতত্ত্ব। এই দুটি বিষয়ের পার্থক্য দেখে নেওয়া যাক। ধ্বনিবিজ্ঞান বাকধ্বনির উচ্চারণ স্থান, উচ্চারণ রীতি, ধ্বনি তরঙ্গ এবং শ্রুতিগত বিশ্লেষণ করে। অপরপক্ষে ধ্বনিতত্ত্ব একটি নির্দিষ্ট ভাষার বাকধ্বনিগুলির ব্যবহারিক চরিত্র বিশ্লেষণ করে। যেমন ধ্বনিবিজ্ঞান বলবে ক ধ্বনিটি উচ্চারণ স্থান অনুসারে একটি কণ্ঠধ্বনি, উচ্চারণ রীতি অনুসারে একটি অল্পপ্রাণ এবং অঘোষ ধ্বনি। ধ্বনিতত্ত্ব বলবে ক ধ্বনিটি বাংলা ভাষায় একটি ধ্বনিমূল এবং এটি শব্দের আদিতে, মধ্যে এবং অন্তে উচ্চারিত হতে পারবে। আবার কোনো ভাষায় যদি ক ধ্বনিটির আলাদা বৈশিষ্ট্য থেকে থাকে তবে সেই ভাষার ধ্বনিতত্ত্বে তার উল্লেখ থাকবে। তার মানে দেখা যাচ্ছে ধ্বনিবিজ্ঞান হলো সার্বজনীন, কিন্তু ধ্বনিতত্ত্ব প্রতিটি ভাষার আলাদা। বাংলা ধ্বনিতত্ত্বের আলোচনা শুরু করার আগে দেখে নেওয়া যাক ধ্বনিবিজ্ঞান অনুযায়ী বাংলা ধ্বনিগুলির সংক্ষিপ্ত পরিচয়। বাংলা ভাষায় 7টি স্বরধ্বনি, 4টি অর্ধস্বর এবং 30টি ব্যঞ্জনধ্বনি রয়েছে। 7টি স্বরধ্বনি হল অ, আ, হ্রস্বই, হ্রস্বউ, এ, ও, এ। এদের মধ্যে এ ধ্বনিটির নিজস্ব চিহ্ন নেই। যাই হোক, উচ্চারণ স্থান এবং উচ্চারণ রীতি অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলির চরিত্র এই রকম। হ্রস্বই উচ্চ, সন্মুখ, প্রসৃত, সংবৃত এবং তালব্য। হ্রস্বউ উচ্চ, পশ্চাৎ, বর্তুল, সংবৃত, কণ্ঠ। এ উচ্চমধ্য, সন্মুখ, প্রসৃত, অর্ধসংবৃত, তালব্য। ও উচ্চমধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধসংবৃত, কণ্ঠ। এ নিম্নমধ্য, সন্মুখ, প্রসৃত, অর্ধবিবৃত, তালব্য। অ নিম্নমধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধবিবৃত, তালব্য। আ নিম্ন, কেন্দ্রীয়, বিবৃত। বাংলা অর্ধস্বর। মৌলিক স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বর যুক্ত হয়ে দ্বিস্বর ধ্বনি গঠন করে। যেমন বাংলা দ্বিস্বর ধ্বনি হল ঐ, ঔ, ওয়ে এবং ঔ। এই 4টি দ্বিস্বর ধ্বনির শেষে হসন্ত চিহ্নযুক্ত যে স্বরধ্বনিগুলি রয়েছে সেগুলি হল বাংলা অর্ধস্বর। বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা 30। উচ্চারণ স্থান এবং উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনিগুলির পরিচয় এই রকম। উচ্চারণ স্থান অনুযায়ী ক, খ, গ, ঘ, উম হল কণ্ঠধ্বনি। চ, ছ, বর্গীজ, ঝ এবং তালব্য স হল তালব্য ধ্বনি। ট, ঠ, ড, ঢ, ডয়শূন্য ড়, ঢয়শূন্য ড় হল মূর্ধন্য ধ্বনি। দন্তস্ব, দন্তন্য, র এবং ল হল দন্তমূলীয় ধ্বনি। ত, থ, দ, ধ হল দন্তধ্বনি। প, ফ, ব, ভ এবং ম হল ওষ্ঠধ্বনি। উচ্চারণ প্রকৃতি অনুসারে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হল ক, চ, ট, ত, প। অঘোষ মহাপ্রাণ ধ্বনি হল খ, ছ, ঠ, থ এবং ফ। ঘোষ অল্পপ্রাণ ধ্বনি হল গ, বর্গীজ, ড, দ
এবং ব। ঘোষ মহাপ্রাণ ধ্বনি হল ঘ, ঝ, ঢ, ধ এবং ভ। ঊষ্মধ্বনি হল দন্তস্ব, তালবস্য, হ। নাসিক্য ধ্বনি হল ম, দন্তন্য, উম। কম্পিত ধ্বনি হল র। তাড়িত অল্পপ্রাণ ডয়শূন্য ড়, তাড়িত মহাপ্রাণ ঢয়শূন্য ড়। পার্শ্বিক ধ্বনি ল। ধ্বনির স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য। আধুনিক ধ্বনিতত্ত্বের আলোচনায় কোনো ধ্বনিকে একাধিক বৈশিষ্ট্য বা লক্ষণের সমাহার হিসেবে গণ্য করা হয়। এক একটি বৈশিষ্ট্যের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে ধ্বনিগুলিকে আলাদা করা হয়। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি দেখা যাক। এখানে ক, খ, গ, ঘ এই চারটি ব্যঞ্জনধ্বনির স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য তুলে ধরা হলো। বাকধ্বনির প্রকারভেদ। মানুষ কথা বলার সময় ধ্বনির পর ধ্বনি জুড়ে বাক্য তৈরি করে। এই ধ্বনিসত্তার স্বরূপ বিচার করে ধ্বনিকে দুভাগে ভাগ করা যায়। এক, বিভাজ্য ধ্বনি। দুই, অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি হলো সেই সব ধ্বনিগত উপাদান যেগুলি পৃথক পৃথক এককে ভাগ করা সম্ভব। আর যেসব ধ্বনিগত উপাদানকে কোনোভাবেই খণ্ড খণ্ড করে প্রকাশ করা যায় না সেগুলিকে অবিভাজ্য ধ্বনি বলে। যেমন ধরা যাক এই বাক্যটি, রাম আসবে। এই বাক্যটির বিভাজ্য ধ্বনিগুলি হল র, আ, ম, আ, স, ব, এ। এই ধ্বনিগুলি খাতায় কলমে বিশ্লেষণ করা সম্ভব। কিন্তু এই বাক্যে যেসব অবিভাজ্য ধ্বনি মিশে রয়েছে সেগুলি শুধু মুখের কথায় পাওয়া সম্ভব, খাতায় কলমে লেখা সম্ভব নয়। ধ্বনিতত্ত্ব মূলত বিভাজ্য ধ্বনি নিয়ে আলোচনা করে। এখন আমরা বিভাজ্য ধ্বনি নিয়ে আলোচনা শুরু করব। ধ্বনিমূল ও সহধ্বনি। আমরা কথা বলার সময় যে ধ্বনি উচ্চারণ করি ধ্বনিতাত্ত্বিকেরা সেগুলিকে দুই ভাগে ভাগ করেছেন, ধ্বনিমূল এবং সহধ্বনি। বাংলায় উচ্চারিত 30টি ব্যঞ্জনধ্বনি এবং 7টি স্বরধ্বনি সবাই এক একটি ধ্বনিমূল। কোনো কোনো ধ্বনির যে উচ্চারণ বৈচিত্র্য রয়েছে সেগুলি হলো সহধ্বনি। অন্যভাবে বললে ভাষার ক্ষুদ্রতম ধ্বনিগত একক হলো ধ্বনিমূল। ধ্বনিমূলের উচ্চারণ বৈচিত্র্যকে বলে সহধ্বনি। ধ্বনিমূল এবং সহধ্বনির ব্যাপারটা একটি উদাহরণ দিয়ে স্পষ্ট করা যাক। এক্ষেত্রে আমরা সংসদ প্রকাশিত বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বইটির দৃষ্টান্ত অনুসরণ করব। ল ধ্বনি আছে এমন 3টি শব্দ লঙ্কা, উল্টো, আলতা। উচ্চারণ করার সময় দেখা যাবে 3টি শব্দে লগুলি ভিন্ন ভিন্ন স্থানে উচ্চারিত হয়েছে। যেমন লঙ্কার ল উচ্চারণ করার সময় জিভ ঠেকেছে দন্তমূলে। উল্টোর ল উচ্চারণ করার সময় জিভ ঠেকেছে মূর্ধায়, যেখানে ট উচ্চারণ হলো সেইখানে। আলতার ল উচ্চারণ করার সময় জিভ ঠেকেছে দাঁতের পেছনে। তাহলে বাংলা ভাষায় ল একটি ধ্বনিমূল এবং ল এর 3টি সহধ্বনি। ধ্বনিমূল এবং সহধ্বনির সম্পর্ক। প্রথমত, এক একটি ধ্বনিমূল হলো এক একটি ধ্বনি পরিবার। ধ্বনিমূল হলো সেই পরিবারের প্রধান এবং সহধ্বনিগুলি হলো সেই পরিবারের অন্যান্য সদস্য। কোনো ধ্বনি পরিবারের সদস্য অর্থাৎ সহধ্বনির সংখ্যা বেশি এবং কোনো পরিবারের সদস্য সংখ্যা কম। দ্বিতীয়ত, ধ্বনিমূল একটি কল্পনা মাত্র। সহধ্বনির সাহায্যে আমরা ধ্বনিমূলে পৌঁছানোর চেষ্টা করি। সেই অর্থে সহধ্বনি হল ধ্বনিমূলের ব্যবহারিক রূপ। তৃতীয়ত, ধ্বনিমূলের পার্থক্যের জন্য শব্দের অর্থ পার্থক্য হয়, কিন্তু সহধ্বনি পাল্টে দিলে শব্দের অর্থ পরিবর্তিত হয় না। যেমন জাম শব্দটিকে যদি আমরা নাম উচ্চারণ করি অর্থাৎ বর্গীয এর পরিবর্তে দন্তন্য লিখি বা উচ্চারণ করি তাহলে অর্থ পুরোপুরি পাল্টে যায়। ধ্বনিমূল শনাক্তকরণ। ধ্বনিতত্ত্বের প্রধান কাজ হল কোনো ভাষায় ধ্বনিমূল ও সহধ্বনিগুলিকে শনাক্ত করা।
একটি ধ্বনি ধ্বনিমূল নাকি সহধ্বনি তা নির্ণয় করার জন্য বেশ কিছু পদ্ধতি রয়েছে। কিছু নির্দিষ্ট নিয়ম মেনে কোনো ধ্বনি ধ্বনিমূল না সহধ্বনি তা শনাক্ত করা হয়। প্রথমত, একটি ভাষায় অভিধানে আছে এমন বেশ কিছু ন্যূনতম শব্দজোড় নির্বাচন করতে হয়। ন্যূনতম শব্দজোড় হল উচ্চারণে মিল আছে কিন্তু সামান্য পার্থক্য আছে এরকম দুটি শব্দ, যেমন নরম গরম, জাল কাল। ন্যূনতম শব্দজোড়ের যে ধ্বনিটির জন্য দুটি শব্দের অর্থ পার্থক্য হয় সেগুলিকে পৃথক পৃথক ধ্বনিমূল বলা যেতে পারে। সুতরাং উপরের ন্যূনতম শব্দজোড় দুটি থেকে বলা যেতে পারে বাংলা ভাষায় দন্তন্য গ, বর্গীজ ক এগুলি এক একটি ধ্বনিমূল। দ্বিতীয়ত, অনেক সময় দেখা যায় একটি ধ্বনির একাধিক উচ্চারণ বৈচিত্র্য রয়েছে। যেমন বাংলা ল ধ্বনিমূলটির 3 রকমের উচ্চারণ বৈচিত্র্য রয়েছে, যেগুলি পাওয়া যায় যথাক্রমে লঙ্কা, উল্টো, আলতা শব্দ উচ্চারণ করে। এই 3টি ল একে অপরের জায়গায় উচ্চারিত হতে পারে না। কোনো ধ্বনির নির্দিষ্ট প্রতিবেশে এই উচ্চারণকে পরিপূরক অবস্থান বলে। যে দুটি ধ্বনির মধ্যে পরিপূরক অবস্থান থাকে সেগুলিকে একই ধ্বনির সহধ্বনি বলা হয়। তৃতীয়ত, উচ্চারণ বিকৃতির জন্য একই ধ্বনি দুরকম উচ্চারিত হতে পারে। যেমন গাঢ়, এই শব্দটি বেশিরভাগ মানুষ উচ্চারণ করে গাঢ়, কিন্তু গাঢ় আর গাঢ় এই দুটি ন্যূনতম শব্দজোড় নয়। এইরূপ শব্দজোড়কে ধ্বনিতত্ত্বের আলোচনায় মুক্ত বৈচিত্র্য বলা হয়। এই মুক্ত বৈচিত্র্যের ধ্বনিগুলিও সহধ্বনি রূপে বিবেচিত হয়। ধ্বনিতত্ত্বের আরেকটি আলোচনার বিষয় হল ধ্বনিমূলের অবস্থান এবং ধ্বনি সমাবেশ। ধ্বনির অবস্থান বলতে বোঝায় একটি ধ্বনি শব্দের কোথায় বসতে পারে, অর্থাৎ সেই ধ্বনিটি শব্দের শুরুতে, মাঝে বা শেষে ব্যবহৃত হতে পারে কি না। বাংলা স্বরধ্বনির অবস্থান এই রকম। বাংলা স্বরধ্বনি 7টি। এদের মধ্যে আ, রস্বই, রস্বৌ, ও এবং এ এই 5টি স্বরধ্বনি শব্দের যে কোনো স্থানে বসতে পারে। অ এবং এ শব্দের শেষে বসতে পারে না। বাংলা ব্যঞ্জনধ্বনির অবস্থান। বাংলা ব্যঞ্জনধ্বনিগুলির মধ্যে উম, ডয়শূন্য এবং ঢয়শূন্য কখনোই শব্দের আদিতে বা শুরুতে বসতে পারে না, এবং ড ও ঢ ধ্বনি দুটি শব্দের শেষে বসতে পারে না। বাকি ব্যঞ্জন ধ্বনিগুলি শব্দের যে কোনো স্থানে বসতে পারে। ধ্বনির সমাবেশ। 2 বা তার বেশি ধ্বনির পাশাপাশি অবস্থানের বিষয়টিকে বলা হয় ধ্বনির সমাবেশ। ধ্বনির সমাবেশ স্বরধ্বনিগত এবং ব্যঞ্জনধ্বনিগত দুরকমই হতে পারে। বাংলায় 4টি অর্ধস্বরের সঙ্গে মৌলিক স্বরের সমাবেশে 4টি দ্বিস্বর পাওয়া যায়। সেগুলি হল ঐ, ঔ, ঐ, ঔ। এই 4টি দ্বিস্বরকে ব্যবহার করে 4টি শব্দের উদাহরণ হল বই, বউ, হয়, হও। ব্যঞ্জনধ্বনির সমাবেশের অন্তর্গত 2টি বিষয় রয়েছে, একটি হলো গুচ্ছধ্বনি এবং একটি হলো যুক্তধ্বনি। গুচ্ছধ্বনি পাশাপাশি 2টি ব্যঞ্জনধ্বনি যে যুগ্মধ্বনি তৈরি করে তাকে গুচ্ছধ্বনি বলে। অর্থাৎ যে 2টি ব্যঞ্জনধ্বনির মাঝখানে কোনো স্বরধ্বনি নেই সেই ব্যঞ্জন দুটির যুগ্মধ্বনিকে গুচ্ছধ্বনি বলে। গুচ্ছধ্বনিতে দলসীমা বর্তমান থাকে, যেমন অন্ন সমান অ যুক্ত দন্তন্য যুক্ত দন্তন্য যুক্ত অ। এখানে দন্তন্য দন্তন্য হলো গুচ্ছধ্বনি। 2টি দন্তন্য ধ্বনির মাঝখানে কোনো স্বরধ্বনি নেই। আবার দল বিশ্লেষণ করলে দেখা যাবে অন্ন সমান অন যুক্ত ন, অর্থাৎ এরা ভিন্ন দলে রয়েছে। বাংলায় 2টি ব্যঞ্জন ধ্বনিতে তৈরি ধ্বনিগুচ্ছের সংখ্যা 200-র বেশি। 3টি ব্যঞ্জন ধ্বনি দিয়ে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা 8। 4টি ব্যঞ্জন ধ্বনি দিয়ে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা 1টি। যুক্তধ্বনি যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশগুলি শব্দের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে যুক্তধ্বনি বলা হয়। এখানে দলসীমা বর্তমান থাকে না। যেমন
প্রতি সমান প যুক্ত র যুক্ত অ যুক্ত ত যুক্ত রসই। এখানে প্র হলো যুক্তধ্বনি। আবার দল বিশ্লেষণ করলে দেখা যাবে প্রতি সমান প্র যুক্ত তি। প এবং র ব্যঞ্জনধ্বনি দুটি একই দলের মধ্যে রয়েছে। দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে যুক্তধ্বনি তৈরি হলে প্রথম ব্যঞ্জনটি দন্তস্ব অথবা দ্বিতীয় ব্যঞ্জনটি র বা ল হবে। বাংলায় এই রকম 28টি যুক্তধ্বনি রয়েছে। এছাড়া ইংরেজি থেকে আমদানি করা 18টি যুক্তধ্বনি রয়েছে। 3টি ব্যঞ্জন দিয়ে তৈরি যুক্তধ্বনির সংখ্যা 2টি। অবিভাজ্য ধ্বনি। এতক্ষণ পর্যন্ত বিভাজ্য ধ্বনি নিয়ে আলোচনা করা হলো। এবার দেখে নেওয়া যাক অবিভাজ্য ধ্বনি। শ্বাসাঘাত। উচ্চারণের সময় কোনো একটি বিশেষ ধ্বনি বা অক্ষরের উপর জোর দেওয়াকে বলে শ্বাসাঘাত। সাধারণত বহুদল শব্দের প্রথম দলে শ্বাসাঘাত পড়ে। যেমন বিদ্যাসাগর শব্দের বিদ দলটিতে শ্বাসাঘাত পড়েছে। দৈর্ঘ্য। কোনো দল উচ্চারণের সময় স্বরধ্বনির দীর্ঘতাকেই বলে দৈর্ঘ্য। গবেষণায় প্রমাণিত যে একদল শব্দের দৈর্ঘ্য তুলনামূলকভাবে বেশি। জাম আর জামা শব্দ দুটির মধ্যে জাম শব্দের আ স্বরধ্বনিটির দৈর্ঘ্য বেশি। জ্যোতি। দল বা শব্দের সীমায় অপেক্ষাকৃত লম্বা ছেদকে জ্যোতি বলে। জ্যোতি বাক্যের অর্থ পরিস্ফুটনে সহায়তা করে। সুর তরঙ্গ। বাক্যে সুরের ওঠানামাকে সুর তরঙ্গ বলে। এই সুর তরঙ্গের ফলেই বক্তার মনের বিশেষ ভাব অর্থাৎ বাক্যটি উক্তি, জিজ্ঞাসা নাকি বিস্ময় ইত্যাদি প্রকাশ পায়। তাহলে দেখা যাচ্ছে অবিভাজ্য ধ্বনিগুলি মুখের ভাষার অপরিহার্য অংশ। তবে এগুলির উপস্থিতিতে অর্থের পরিবর্তন হয় না বলে এগুলিকে ধ্বনিমূলের মর্যাদা দেওয়া হয় না।